পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকালে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের কথা রয়েছে। বৈঠকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে 4 থেকে 5টি সমঝোতা স্বাক্ষরিত হতে পারে। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এর আগে 2 দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসহাক দারের সঙ্গে শনিবার বিকেলে ঢাকায় বৈঠক শেষে এ কথা জানালেন এনসিপি নেতারা। তবে জামায়াতের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে। এদিন বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 13 বছর পর বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে ঢাকায় আসেন ইসহাক দার। বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে তার সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন দলটির 7 নেতা। সেখান থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের জানান, 71-এর অমীমাংসিত ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। দে উইল প্রেস, তারা একটা প্রেস মিট করবেন। পরে বৈঠক করে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। তবে 71-এর ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরো সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরো কিভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায়। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 নেতা। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা। রোববার সন্ধ্যা 7:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি ভঙ্গের এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কোনো ধরনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। এদিকে ত্রুটিপূর্ণ তথ্যের কারণে মনোনয়ন স্থগিত হওয়া 47 প্রার্থীর মধ্যে 34 জন আপিল করেছেন। রোববার আপিল নিষ্পত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। শনিবার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নের বৈধতা আপিলের সুযোগ। এরই মধ্যে শিক্ষার্থীদের হলে হলে গিয়ে কুশল বিনিময় শুরু করেছেন বিভিন্ন সংগঠনের প্রার্থী ও সমর্থকরা। বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী। অন্যদিকে প্রার্থীদের আচরণবিধি না মানার এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের। সেই রাজনৈতিক অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, সে আশাটা আমরা রাখছি। যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও। চিফ রিটার্নিং অফিসার জানান, যেসব প্রার্থীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলবে বাতিল হতে পারে তাদের প্রার্থিতা। চ্যালেঞ্জ থাকলেও সব ছাত্র সংগঠন সহায়তা করলে সুষ্ঠু নির্বাচনের আশা উপাচার্যের। চূড়ান্ত বড় তালিকা যখন দিয়েছি, আমরা বলেছি এখানে স্টিল দেয়ার মে বি সাম অপরাধী থাকতে পারে।
হ্যাঁ, তাদের বিষয়ে যদি ভোটের আগের দিন পর্যন্ত ধরা পড়ে, তাদের আইডেন্টিটি নিশ্চিত করা যায়, তা তাদের জন্য তো ব্যবস্থা আছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে। আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম তাদের নিজস্ব মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর শুরু হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমলাদের দৌরাত্মের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই হয়ে যাবে। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্যে, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে কোনো দল রাজনীতি করতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপির নিপীড়িত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নিয়মিত নির্বাচন ও জবাবদিহি নিশ্চিতে জোর দেন। আমলাদের দৌরাত্মের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেন তিনি। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপর আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়। এদিকে প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গুটি কয়েক তরুণের বক্তব্য দেশের কোটি কোটি তরুণের বক্তব্য নয়। সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই প্রক্রিয়া সফল হয়ে যাবে। উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে, যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে, তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে। সেগুনবাগিচায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র কাজ করবে না। মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। এসব অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনাও করেন বিএনপি নেতারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এনসিপি সই করবে না বলে জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। পরবর্তী সংসদের হাতে সনদ বাস্তবায়ন ছেড়ে দিলে তা বাস্তবায়নও সংশয় রয়েছে। জুলাই সনদের ভিত্তিতে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে অগ্রসর হলে দেশে গণতন্ত্র সুসংহত হবে না বলেও মনে করে এনসিপি। এনসিপি সদস্য সচিব বলেন, আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়ন করা না হলে জুলাই সনদ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে। তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাব যদি কমিশন না জানায় তাহলে এটি ব্যর্থ। যদি জুলাই সনদের বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর এত গভীরে গিয়ে পরিবর্তনের কথা বলছে, সেটা কেবলমাত্র নতুন সংবিধানের মধ্য দিয়েই সেটাকে সংহত করা সম্ভব, সেটা একটা আইনি ভিত্তি তৈরি করা, সেই বিষয়গুলোই বাংলাদেশের বর্তমান সাংবিধানিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেখানে উত্তরণের পথ হিসেবে কাজ করতে পারে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারার তুষারকে 2 মাস পরে দলে ফিরিয়েছেন সংগঠনটি। শনিবার রাত 11:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিপি। গত 17 জুন তার সঙ্গে এক নারী কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নৈতিক স্খলনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তির আগ পর্যন্ত দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছিল জাতীয় নাগরিক পার্টি। সার্বিক ঘটনা ও লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ করার পর তাকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে এনসিপি। 2 মাস পর দলে ফিরলেন তিনি।
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তাহলে পরিবর্তন কি আসলে, এমন প্রশ্ন রেখেছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় সমাবেশে এসব কথা বলেন জি.এম. কাদের। তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী কণ্ঠকে দমন করা হচ্ছে, ভিন্ন মতকে অবরুদ্ধ করে দেশ চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার দাবি, অন্তত 2/3 মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিপক্ষে। দেশে নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন জি.এম. কাদের। বলেন, এই সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। সবাই চিন্তার মধ্যে আছে, নির্বাচন হওয়ার কোনো পরিবেশ আমরা দেখছি না। এখন আমরা পেয়েছি অন্যায় ভিত্তিক সমাজ, যেখানে কোনো ন্যায়ের কোনো অবস্থান নেই, যেখানে সেখানে যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে, যাকে তাকে বিনা বিচারে আটক করা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এবং মব তৈরি করে বেশিরভাগ মানুষকে দোষর ডিক্লেয়ার করে মব তৈরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল সহ যে কোনো অপতৎপরতায় দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসির উদ্দিন। আগের মতো ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই এবং অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। শনিবার সকালে রাজশাহীতে ইসি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসির উদ্দিন। সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে এ.এম. নাসির উদ্দিন বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে জড়াবে না কমিশন। এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। এটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে জানান সিইসি। আগের মতো কেন্দ্র ও ব্যালট বাক্স দখল বা অস্ত্রবাজি করে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই বলেন তিনি। দখলের চেষ্টা হলে কেন্দ্রের ফলাফল বাতিল হবে সাফ জানান সিইসি। কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। ক্যান্সেল করে দেবো পুরা যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে। গুজব ও অপপ্রচার রোধে সামাজিক মাধ্যমের তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গত 10-12 দিনে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। ঢাকার বাইরে থেকেও আসছেন অনেক রোগী, তাদের বেশিরভাগের অবস্থায় গুরুতর বলছেন চিকিৎসকেরা। তবে প্লাজমা দেওয়ার প্রয়োজনীয়তা এখনো দেখা দেয়নি। রাজধানীর মধ্যভাড্ডার বাসিন্দা সোহাগ হোসেন জ্বর হওয়ার পর পরীক্ষা করলে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এখন অনেকটাই সুস্থ সোহাগ, বেড়েছে রক্তে প্লাটিলেটের পরিমাণও। বাসার পার্শ্ববর্তী আমার ক্লিনিক ছিল, ওইখানে আমি চিকিৎসা নিতে যাই। ওইখান থেকে বলতেছে আমার চিকিৎসাটা ওইখানে হবে না। একদিন ভর্তি ছিলাম ওইখানে, বলছে চিকিৎসাটা হবে না, আমাদেরকে এখানে রেফার করে দিয়েছে আর কি। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ভর্তি হয়েছেন এই হাসপাতালে। জ্বরের পাশাপাশি শরীর ব্যথা ও অন্যান্য সমস্যা দেখা গেছে অনেকের মধ্যে। আরেক জায়গায় তাই এইটি করে আনছি, সার্টিফিকেট করে এনে ডেঙ্গু জ্বর হয়েছে। আমি সন্তুষ্টজনক এবং আমি এখন পুরোপুরি সুস্থ। এখন আমার প্লাটিলেট ৭৫,০০০। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৮,০০০। প্রাপ্তবয়স্ক ছাড়াও শিশুদের মধ্যে সংক্রমণের হার বাড়ছে। প্রথমে আমার জ্বর ওঠে, তারপরে ডাক্তারেন যাই, পরীক্ষা করতে বলে, তারপরে ডেঙ্গু ধরা পড়ে, পরে এখানে আসি। আমাদেরকে যেহেতু কমিটোলা ডক্টর আমাদের লিখে দিয়েছে এখানে আসার জন্য, দ্যাটস ওয়াই এটা তো অবশ্যই ভালো হবে। আর এখানে ডক্টরদের যেই কনসালটেন্সি এটা এক্সিলেন্ট। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জুলাইয়ের চেয়ে আগস্টে বেড়েছে রোগী।
বিশেষ করে গত 10-12 দিন থেকে রোগীর সংখ্যা বাড়তি। ঢাকার ভিতরেরগুলি তারা ডেঙ্গু এই হসপিটাল সম্বন্ধে যে ধারণা আছে, জ্বর ব্যথা শরীর ব্যথা থাকলে এখানে এসে আউটডোরে আসেন, তারপরে আমরা সেটাকে ইভ্যালুয়েট করার পরে ডেঙ্গু সাসপিশন হলে ভর্তি করি। স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, সে প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট পায়। এখানে মোটামুটি ডেঙ্গু রোগী চিকিৎসা করার মতো সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল। টানা বৃষ্টির কারণে বাড়ছে রোগের প্রকোপ, তাই জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরে বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকা হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর চাপ অনেক বেশি, বরগুনায় ডেঙ্গু রোগীর আক্রমণ কেমন দেখছেন এবং হাসপাতাল সুবিধা সেখানে কেমন দেখছেন? আসলে বরগুনায় চলতি মাসে আসলে কিছুটা ডেঙ্গু সংক্রমণের হার কমেছে। এর আগে আসলে 70, 80, 90, 100 জন রোগী প্রত্যেকদিন শনাক্ত হতো, কিন্তু আজকের সংখ্যা অনুযায়ী, গত 24 ঘন্টার সংখ্যা অনুযায়ী আসলে বরগুনায় 30 জনের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং জেলায় এখন পর্যন্ত 86 জন রোগীর চিকিৎসা নিচ্ছে বর্তমানে। কিন্তু এই এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় 5700-র বেশি রোগী আসলে শনাক্ত হয়েছে। কিন্তু এই রোগীর যেটা শনাক্ত হয়েছে এটা মূলত চিকিৎসা নিয়েছে বিদায় শনাক্ত হয়েছে, যেগুলো সরকারি হাসপাতালে। কিন্তু যারা বেসরকারি হাসপাতালে অথবা নিজ বাড়িতে চিকিৎসা নিয়েছেন তারা কিন্তু এই তালিকায় আসছে না। তবে এখানকার রোগীদের যে সব থেকে যে অভিযোগটা, সেই অভিযোগটা হলো এখানকার চিকিৎসায় ওনারা প্যারাসিটামল এবং স্যালাইন ছাড়া আসলে ওনারা কিছুই পাচ্ছেন না। তবে যে এই ডেঙ্গুর আক্রান্ত যে রোগীরা, যে আক্রান্ত হলে ভর্তি হলে আসলে এর শরীরে অন্যান্য যে উপসর্গ দেখা দেয়, সেই উপসর্গগুলো সমাধান করার জন্য যে ঔষধগুলো, মেডিসিনগুলো দরকার, সেগুলো হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দেওয়া হচ্ছে না। যদিও আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, ওনারা বলছেন বর্তমানে ওনাদের আসলে ঔষধ না থাকার কারণে ওনারা ঔষধগুলো সরবরাহ করতে পারছে না। তবে সামনের যে বরাদ্দটা আসবে, সেই বরাদ্দে আসলে ওনারা ঔষধ কিনে আসলে সরবরাহ করবে। আসলে ডেঙ্গুর শনাক্তের হার কিছুটা এখনো কমলে চিকিৎসকরা কিন্তু বলছেন যে ডেঙ্গু বর্তমান মাস এবং আগামী মাস কিন্তু ডেঙ্গু ঝুঁকি থাকবে। কারণ আপনি জানেন যে এখনো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে যেহেতু এটা ডেঙ্গুর একটা এডিস মশার একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত আসলে এই ডেঙ্গুটা বরগুনায় থাকতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যাতে সিভিল প্রশাসন যারা রয়েছে তারা যাতে ডেঙ্গু নিধনে এবং সচেতন মহল যাতে ডেঙ্গু নিধনে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আসলে এই ঝুঁকি থেকে আসলে উত্তরণ করা যাবে। আপনি জানেন যে জেলায় এখন পর্যন্ত প্রায় 42 জন রোগী জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে, যার মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 7 জন এবং বাকি রোগীরা কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হসপিটালে গিয়ে আসলে মারা গেছে। এই ছিল ডেঙ্গু নিয়ে বরগুনা থেকে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। আন্তর্জাতিক তহবিলের অভাবে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুল। এতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে 5 লাখ রোহিঙ্গা শিশু শিক্ষা গ্রহণ করতে পারছে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। এতে চলতি বছর সেখানে বাল্য বিবাহের ঘটনা 3% এবং শিশুশ্রম 7% বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কক্সবাজারের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুলগুলোতে এখন এভাবেই তালা ঝুলছে। আন্তর্জাতিক তহবিলের অভাবে গত জুন থেকে বন্ধ স্কুলগুলো, তাই সড়কে খেলাধুলা করেই দিন পার করছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে এই শিবিরগুলোতে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। এদের মধ্যে অর্ধেকই শিশু। স্কুলগুলো বন্ধ হওয়ায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেখানে 12 বছরের কম বয়সী কোনো রোহিঙ্গা শিশুই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছে আইআরসি। পড়াশোনা বন্ধ থাকায় সন্তানদের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে দেখে উদ্বিগ্ন রোহিঙ্গা অভিভাবকরা। সন্তানরা যেন কোনো ভুল পথে পরিচালিত না হয়, সেজন্য কন্যা শিশুদের বাল্যবিবাহ আর ছেলে শিশুদের কায়িক শ্রমমূলক কাজে পাঠাচ্ছেন অনেক বাবা মা।
আমার অনেকগুলো মেয়ে আছে, আমি ওদের পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তবে ওদের স্বামীরা কথা দিয়েছে পড়াশোনা করাবে। মিয়ানমারে আমরা আমাদের বাড়িঘর পুড়তে দেখেছি, আর এখন এই শিবিরে আমাদের নতুন প্রজন্মের স্বপ্নগুলোকে পুড়তে দেখছি। মার্কিন সহায়তা কমে যাওয়ায় গত জুনে তহবিলের অভাবে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ইউনিসেফ পরিচালিত ৪৫০০ স্কুল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ২,২৭,৫০০ রোহিঙ্গা শিশু, আর কর্মহীন হয়ে পড়েছে ১২০০ শিক্ষক। বাল্যবিবাহের পাশাপাশি আমরা শিবিরের ভেতরে শিশুদের শ্রমমূলক কাজেও নিয়োগ পেতে দেখছি, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। স্কুলই তাদের এ থেকে রক্ষা করতে পারে, কারণ তারা ব্যস্ত থাকে। অতিরিক্ত মানুষের চাপে শরণার্থী শিবিরগুলোর অবস্থা ভয়াবহ। তার উপর তহবিলের ঘাটতিতে সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গা সংকট সমাধানে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। কক্সবাজারে উখিয়ার আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন। সোমবার সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও যোগ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্রথম ২ দিন ৫টি কর্ম অধিবেশন থাকছে। আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা। এদিকে সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। নিরাপত্তা থাকছে র্যাব, পুলিশ, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। জানা গেছে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার ৩ শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে, আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ শিশু ও বাকি ২ জন ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৬০ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪৪০ জন, ঢাকার বাইরের ভর্তি ৮৬৭ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৮,২০২ জন। সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া আগস্টের ২৩ দিনে ডেঙ্গুতে মারা গেছে ৩১ জন। শতাধিক মানুষের মৃত্যু ইতিমধ্যে হয়েছে। তাই এডিস মশা বাহিত রোগ, ৩টি রোগকে নির্মূল করা যায় শুধুমাত্র এডিস মশাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। এই নিয়ন্ত্রণ করার জন্য জনগণের সম্পৃক্ততা সবচেয়ে বেশি জরুরি, কারণ আমাদের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা হয়ে এডিস মশার প্রজনন না হতে পারে। নাটোরে অস্ত্রের ভয় দেখিয়ে একজনকে অপহরণের চেষ্টার সময় ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কার ও নকল পিস্তল জব্দ করা হয়েছে। শনিবার রাতে জেলা প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানেন, ফেসবুক পেজে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেনের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর ওয়াদুদ ও রাব্বানির বিরোধ শুরু হয়। এরই জেরে ইমরানকে শহরের বড়হরিশপুর বাস স্ট্যান্ডে ডেকে নিয়ে আসে কয়েকজন। কৌশলে ইমরানকে একটি প্রাইভেট কারে বসে মাথায় পিস্তল ঠেকে স্টেশন বাজারের দিকে রওনা হয় তারা। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা প্রাইভেট কারটি গতিরোধ করে। এ সময় 2 জন পালিয়ে গেলেও রাব্বানি ও ওয়াদুদকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। নাটোরে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছে। শনিবার রাতে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খেজুরতলা জুট মিলের কয়েকজন শ্রমিককে নামিয়ে দিয়ে ভ্যানে বাড়ি যাচ্ছিলেন 2 জন। সে সময় বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের বাস ওই ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত 2 জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের
মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন সিংড়ার বড় বারৈহাটি গ্রামের মোয়াজ্জেম হোসেন ও আক্তার মৃধা। এই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক। রাজনৈতিক অস্থিরতায় আয় কমেছে ঢাকার ২ সিটি কর্পোরেশনের। গেল অর্থ বছরে লক্ষ্যের চেয়ে ১,০১৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। উত্তরের চেয়ে দক্ষিণের রাজস্ব ঘাটতি ১৬৯ কোটি টাকা বেশি। এই অবস্থা কাটিয়ে উঠতে চলতি অর্থ বছরে তৎপরতা বাড়াচ্ছে নগর কর্তৃপক্ষ। ২০২৪-২৫ অর্থবছরে ২ সিটি কর্পোরেশনের মোট রাজস্বের লক্ষ্য ছিল প্রায় ৩,৩০০ কোটি টাকা। এর মধ্যে উত্তরে ১,৫৭৪ কোটি আর দক্ষিণে আদায় হয়েছে ৭১১ কোটি টাকা। ঘাটতি রয়ে গেছে ১,০১৫ কোটি টাকা। রাজস্ব আদায়ে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবহার চালু হয় প্রায় ৩ বছর আগে। এই সময়ে এত বড় ঘাটতি আর দেখা যায়নি। এর জন্য রাজনৈতিক পরিস্থিতিকে দায় দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। পুরো বাংলাদেশের মধ্যে তো এক ধরনের অনিশ্চয়তা এবং অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো কাজ করা সবকিছু নিয়ে তো প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্তই কিন্তু আমরা এই ক্রাইসিসটা ফেস করেছি। তারপর আমরা ফেয়ার করে কিছুটা এটাকে রিকভার করতে চেষ্টা করেছি। এখন এটাকে আমরা পুরো এআই বেস করে ফেলবো। আগামী বছর আমাদের যে টার্গেট, আমরা আশা করি সেই টার্গেটের চেয়ে বেশি আমরা অ্যাচিভ করতে পারবো। সবচেয়ে বেশি ঘাটতি দক্ষিণের ১,৩৩৭ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও হয়েছে ৭১১ কোটি। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও ইশরাক সমর্থকদের আন্দোলনের জেরে ৪৩ দিন অকার্যকর থাকায় এমন পরিস্থিতি বলছেন কর্মকর্তারা। জানান এবার ১,৩৯৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ১.৫ মাসে আদায় হয়েছে ১০০ কোটির বেশি। প্রায় ৪৫ দিনের মতো সিটি কর্পোরেশন আসলে সেবা থেকে নাগরিক সেবা সেখানে সঠিকভাবে দিতে পারেনি এবং এই ক্ষেত্রে ট্যাক্সও কিন্তু আমাদের যেটি হয়, আমরা স্বভাবতই আমরা ট্যাক্স অর্থ বছরের শেষ সময় আমরা কিন্তু এই প্রবণতা আমাদের জনগণের মধ্যে আছে। একটি অনাকৃত পরিস্থিতির কারণে আমরা কিন্তু এই সময়টাতে আমরা ট্যাক্স আদায় করতে পারি নাই। এটা কিন্তু একটা বড় কারণ। হোল্ডিং ট্যাক্স, বাজার সালামি ও ভাড়া, ট্রেড লাইসেন্স, পশুর হাট ইজারা সহ প্রায় ৫০টি খাত থেকে রাজস্ব নেয় ২ সিটি কর্পোরেশন। ২০২৫-২৬ অর্থবছরে ২ সিটির রাজস্ব আদায়ের লক্ষ্য ৪,৬১১ কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪ মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দাম কমে আসবে বলে দাবি আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রথম চালানি বৃহস্পতিবার ৩১৫ মেট্রিক টন এবং শনিবার ১০৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানিকারকরা জানান, প্রতি কেজি চালের আমদানি মূল্য ধরা হয়েছে 0.405 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রার ৫১ টাকার সমান। বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন, সরকারি শুল্ক, গুদাম ভাড়া সহ আনুষঙ্গিক খরচ যুক্ত হবে। চলতি বছরের ১৫ই এপ্রিল এ বন্দর দিয়ে সবশেষ চাল আমদানি করা হয়। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে প্রায় ১৪২ কিলোমিটার সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ আর ছোট বড় গর্তে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। সড়ক নির্মাণে যথাযথ নিয়ম না মানায় মানুষের দুর্ভোগ বেড়েছে বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। চট্টগ্রাম নগরীর ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র মাঝিরঘাট। প্রতিদিন জাহাজ থেকে পণ্য খালাস শেষে ট্রাকে করে পৌঁছায় নগরীর নানা জায়গায়। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানকার সড়কের অবস্থা বেহাল। ভাঙাচোরা সড়কে ভোগান্তি নিয়েই চলছে কাভার্ড ভ্যান, লরি, ট্রাক সহ ছোট বড় যানবাহন। কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। নগরীর সদরঘাট, আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়কে চলাচলকারীদের ভোগান্তি চরমে। আমরা মিল ফ্যাক্টরিগুলো আছে, আমরা ডেলিভারি করতে কষ্ট হয়। একটা দুটা গাড়ি খাতে ওরি আর দাম বাজায় যে পুরো আগাগোড়া। বাচ্চাকে স্কুলে নিবে ওরকম কোনো পরিস্থিতিতে নেই। তো এইভাবে হলে আমরা কিভাবে চলবো? এইভাবে হলে তো থাকাই যায় না। 1 বছর কাজ করলে 3 বছর বন্ধ থাকে, কিন্তু রাস্তা ভাঙে। টেইলার, ডাম্পার এগুলোর জন্য অতিরিক্ত ভাঙাভাঙি হয়। নিয়মের তোয়াক্কা না করে সড়ক তৈরি এবং সঠিক তদারকি না করায় সামান্য বৃষ্টিতে সড়কের এমন বেহাল দশা বলছেন নগর পরিকল্পনাবিদরা। কোনো রকম দায়সারাভাবে রাস্তাগুলো করা হয় কিংবা মেরামত করা হয়, যেটা অল্প দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে যায়। এগুলো বছরের পর বছর এই জনগণের টাকার অপচয় আর দুর্ভোগ তো আছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এদিকে সড়ক বেহালের জন্য বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখড়িকে দুষছে সিটি কর্পোরেশন।
ওয়াসার কাজটা শেষ হলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তার কাজ আমরা ধরবো। শুধু ওইসব এলাকা না, চট্টগ্রাম শহরের সব জায়গায় সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু করে খতিবের হাট থেকে শুরু করে আপনার এই যে অক্সিজেন রোড যেটা বড় রোড সেটা থেকে শুরু করে সদরঘাট আপনার ট্রাং রোড থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তার কাজ ইনশাল্লাহ আমরা হাতে নেব। উন্নয়নের নামে একের পর এক সড়ক খোঁড়াখড়ির ভোগান্তি কমাতে সেবা সংস্থার সমন্বয় করার জোর দাবি নগরবাসীর। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘরের সুবিধা পাননি চাষিরা। ঘরগুলোতে 9 মাস পেঁয়াজ ভালো থাকার কথা থাকলেও 6 থেকে 7 মাসেই পচে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে লোকসানে পড়েছেন চাষিরা। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে হাইব্রিড জাতের পেঁয়াজ সংরক্ষণের কারণে পচন ধরেছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চাষি আব্দুর রহমান সোহাগ পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিপণন অধিদপ্তর থেকে মডেল ঘর পেয়েছেন 2 বছর আগে। এবার সেখানে 300 মণ পেঁয়াজ মজুত করলেও অর্ধেকের বেশি পচে গেছে বলে অভিযোগ তার। সংরক্ষণ করলে পরে দাম হবে, এই কারণে আসলে পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখছিলাম। এখানে আসলে অনেক পেঁয়াজ পচে গেছে, আমাদের পেঁয়াজ অনেক লস গেছে। বাড়ির উঠান বা ফাঁকা জায়গায় 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের তৈরি এই মডেল ঘরগুলোতে আছে তাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা ও 3 স্তরের মাচা। প্রতিটি ঘরে সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মণ পেঁয়াজ। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজগুলো ভালো থাকার কথা থাকলেও 2-3 মাস আগেই ধরেছে পচন। যে উপকার পাওয়ার কথা ছিল সে উপকার পাচ্ছি না, প্রতি বছর খালি পচেই যাচ্ছে, অনেক পেঁয়াজ পচে যাইতেছে। পেঁয়াজটা 3-4 মাস রাখার পরে পেঁয়াজ যেভাবে ভালো থাকার কথা ছিল, ভালো থাকলে কিন্তু সেভাবে থাকে নাই, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বিক্রি করে ফেলছি। মডেল ঘরে দেশি জাতের পেঁয়াজ সংরক্ষণের কথা থাকলেও চাষিরা হাইব্রিড জাতই বেশি সংরক্ষণ করছেন। এ কারণেই পচন ধরছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বারবার বলে দিয়েছি যে আপনারা এখানে হাইব্রিড জাত তো রাখবেন না, হাইব্রিড জাত থাকে। এখন হাইব্রিড চাষ করে সবাই হচ্ছে যে হাইব্রিড, ওটা তো ফলন বেশি, কিন্তু ওইটা তো আসলে অতদিন ঘরে রাখা যাবে। এটা টেকনিক্যালি ওর সাইন্টিফিক্যালি এটা সম্ভব না, জীবনকালই ওরকম। 2023-24 অর্থ বছরে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় 50টি মডেল ঘর নির্মাণ করা হয়। প্রতিটির জন্য খরচ হয়েছে 4.5 লাখ টাকা। এছাড়া পাংশা উপজেলায় চলছে আরও 50টি ঘর নির্মাণের কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্বিক মূল্যস্ফীতি কমলেও মাছ ও চালের বাড়তি দামে ভুগছে সাধারণ মানুষ। পরিকল্পনা কমিশনের তথ্য বলছে খাদ্য মূল্যস্ফীতিতে 83% বেশি অবদান রাখছে এই দুটি পণ্যের বাড়তি দাম। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খলা এবং মজুতদারির বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান কৃষি বিশেষজ্ঞদের। মূল্যস্ফীতির চাপে একজন নিম্নবিত্তের আয়ের প্রায় পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যাচ্ছে। বিবিএসের তথ্য মতে চলতি অর্থবছরের জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার 8.55%, আর খাদ্য মূল্যস্ফীতি 7.56%। সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির মতে খাদ্যমূল্যে প্রধান চালক হিসেবে কাজ করছে ভাত ও মাছ, যার অবদান 83% বেশি। অর্থাৎ খাদ্য খাতে ভোক্তাদের প্রতি 100 টাকার 83 টাকার বেশি খরচ হচ্ছে শুধু চাল ও মাছ কিনতেই। প্রতিনিয়ত প্রতি মাসেই আসলে 1-2 টাকা বাড়তিই চাইতেছে, কম তো আর চাইতেছে না। যেটা নিয়েছে এটা 450 টাকা কেজি নিয়েছে কাতলা মাছ, এটা আগে আপনার 300, 320, 350 এরকমের ভিতরে ছিল। জিইডির মতে খাদ্য মূল্যস্ফীতিতে ভাতের প্রভাব 50%-এর বেশি। অন্যদিকে মাছের ক্ষেত্রে তা 32.37%, যার মধ্যে শুধু ইলিশের প্রভাব 15.88%। এদিকে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। এক বছরে সব ধরনের চালের দাম বেড়েছে প্রায় 16%। বাড়তি মাছ, মাংস সহ অন্যান্য পণ্যের দামও। কফেটো কোম্পানিগুলো বাজারে আসছে, তখন থেকে চালের দামটা হুড় করে বাড়ছে। আমরা আগে এইভাবে দেখিনি, যেহেতু দীর্ঘ 35 বছর আমরা এটা সাথে জড়িত। 2, 4, 5, 7 লাখ টাকার দোকানদারি করতাম, এখন 50,000 টাকার দোকানদারি করতে গাম ছুটতে যায়, সারাদিনে মাছ চলে না। কৃষিবিদরা বলছেন বাজার মনিটরিংয়ে সরকারি কার্যক্রম নেই বললেই চলে। ভরা মৌসুমেও ভালো ফলন হলেও পণ্যের বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুম, এখন বড় মৌসুম, এখন চালের দাম বাড়বে কেন? এখন তো চালের কোনো ক্রাইসিস নেই, কোনো আমদানি করা প্রয়োজন হচ্ছে না, তারপরে চালের দাম বেশি কেন? সুতরাং বাজার ব্যবস্থাপনা সরকার একেবারেই দুর্বল। এখানে মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই, নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই। বিশেষজ্ঞদের মতে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই চাপ সামলানো কঠিন হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।